বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বর্ষণমুখর এই দিনে তারানাথের হাতে 500 সিগারেট আর মুখে রহস্যময় হাসি। এই দৃশ্যটা দেখা আমাদের কাছে বেশ সুখকর বলেই ধরা যেতে পারে, কারণ এই 500 তারানাথের হাতে গেলেই সে বলে, এক সময় হুঁকো খাওয়াটা যে ভীষণ অভ্যেস ছিল সে কথা তো তোমরা ভালো করেই জানো। চারিমা থাকাকালীন সে নিজের হাতে হুঁকো সেজে দিত। সে বড় ঝামেলার কাজ। জল ভরো, তামাক সাজো, সব হয়ে গেলে তারপর মেজে ঘষে হুঁকোর নল থেকে শুরু করে একেবারে বাট পর্যন্ত সব কিছু তৈরি করে রাখতে হতো। না হলে সেই হুঁকো খেয়ে কোনো আরাম পাওয়া যেত না। তবে তোমাদের এই সিগারেট, এটা বেশ ভালো, কোনো সমস্যা নেই, তৈরি করার হ্যাপাও নেই। প্যাকেট থেকে টুক করে বার করলে, ধরালে, কয়েকটা টান দিতে না দিতেই শেষ হয়ে গেল। তবে বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই যা একটা সমস্যা। তবে আমি তো তোমাদের বলছি, এই যে সিগারেট, এটাই একদিন কিন্তু একেবারে বাজার দখল করে নেবে। সিগারেটে একটা লম্বা টান দিয়ে তারানাথ আবার বলল, তোমরা এটাই জানতে চাইছো তো, আমার জীবনে এমন অদ্ভুত রহস্যময় কোনো ঘটনা ঘটেছিল কিনা, যেবার আমি খুব ভয় পেয়েছিলাম। কি তাই তো? বলি, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি তো আপনার গোটা জীবনে অনেকবারই বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু তার মধ্যেও ভীষণ ভয় পেয়েছিলেন বলি এমন কোনো ঘটনা শোনান না আজকে। ভীষণ ভয় জীবনে অনেকবারই পেতে হয়েছে, বিশেষ করে প্রথম জীবনের দিকে, যখন তন্ত্রমন্ত্রের ক্ষমতা তেমন কোনো কিছুই জানা ছিল না। তখন এই ভয়ের পরিমাণ ছিল আরো বেশি, কিন্তু কিভাবে জানি না, তবে প্রত্যেকবার বিপদ থেকে উদ্ধার পেয়েছি। তবে এমন একবার ঘটেছিল, একবার মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হওয়ার পরেও এক আশ্চর্য বিপদের মধ্যে পড়েছিলাম। তার কথাই তোমাদের তাহলে আজ বলি, শোনো। কিশোরী আমার দিকে মুখ তুলে তাকালো। তার মুখে একটা হাসি খেলে গেল। আসলে কিশোরীর সঙ্গে একটু আগেই তারানাথের একটা ব্যাপার নিয়ে বেশ তর্ক লেগেছিল, যেমনটা হয় সাধারণত। তবে এবার আর আমরা কথা বাড়ালাম না। তারানাথ তার হাতের সিগারেটটাকে শেষ করে অবশিষ্ট ফিল্টারটুকু গুঁজে দিল পাশে রাখা নারকেলের মালাটার মধ্যে। বাইরে তখন বৃষ্টি হচ্ছে, তা আগেই বলেছি। উদাস চোখে সেদিকেই তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। মনে হলো যে গল্পটা সে এখন বলতে চলেছে তার ঘটনাক্রমগুলো একবার মনে মনে ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরাও চুপ করে অপেক্ষা করতে থাকলাম। কিশোরী আস্তে আস্তে আমার কানের কাছে মুখ এনে বলল, এই বলেছিলাম না, আজকে ঠাকুর মশাইয়ের কাছে একটা ভালো রকম ভয়ের গল্প শুনবই। বুঝলে কি না, বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এমন সময় ঠাকুর মশাইয়ের মুখে ভয়ের কিছু একটা শুনলে কিন্তু জমবে ভালোই। কিছুক্ষণের মধ্যেই মৌনতা ভেঙে এবার তারানাথ কথক বলল, সেবার কি একটা কাজে আমাকে যেতে হয়েছিল উত্তরে নন্দীপুর বলে একটা গ্রামে। একটা কাজ সেরে সেখান থেকে চলে আসবো বলে একটা পথের কাছে অপেক্ষা করছি। এখান থেকে রেল স্টেশনে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। হাঁটা পথে পৌঁছানো যে সম্ভব নয় সে কথা নয়, কিন্তু সেটা হবে না। তার অবশ্য একটা কারণ ছিল। যার বাড়িতে ছিলাম সেখানে 2 দিন সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এই তৃতীয় দিন দুপুরবেলা ভরপেট খাওয়া সেরে তারপরে বেরিয়েছিলাম। গরুর গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু কোনো কারণে তাতে আর যাওয়া হয়ে ওঠেনি। পথে অনেক গরুর গাড়ি ওদিকে যায়, তার মধ্যেই একটাতে উঠে পড়বো এই এমন সিদ্ধান্ত নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু পথে কোথাও গরুর গাড়ি দেখতে পেলাম না।
সেখান থেকে হাঁটা পথে রেল স্টেশনের দিকে রওনা দেব কিনা ভাবছি, এমন সময় একটা ব্যাপার ঘটল। তখন দুপুরের সময়, চারিদিকে লোকজন খুব একটা দেখা যায় না। পথের দুপাশ থেকে বিস্তৃত ধানের জমি চলে গেছে, তারই মাঝ বরাবর মাটির রাস্তা। এই গ্রাম থেকে ওই দিকের গ্রামের দিকে গিয়েছে। রোদের আলোয় চারপাশ যেন ঝলমল করছে, কিন্তু রোদের তাপ খুব একটা বেশি নেই। গাছের ছায়া ছাড়া এমনি দাঁড়িয়ে থাকা যায়, তাই দাঁড়িয়ে রয়েছি। এমন সময় মনে হলো এই আমার সামনে থেকে কি যেন একটা চলে গেল। আশ্চর্য ব্যাপার, কোথাও তো কোনো কিছু দেখতে পেলাম না, কিন্তু কিছু একটা যে হাওয়ার মতো আমার সামনে থেকে চলে গেল তা অনুভব করতে পারলাম। অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছি, এমন সময় পিছনের দিক থেকে একটা গলা শুনতে পেলাম। কে কে দাঁড়িয়ে আছো ওখানে? গলাটা যেমন গম্ভীর তেমন অদ্ভুত আর কর্কশ। তার কথা শুনে আমি পেছনের দিকে তাকাতে দেখতে পেলাম একজন বেশ লম্বা বলশালী চেহারার সাধু দাঁড়িয়ে রয়েছে। তার গায়ের রং চাপা, নিম্নাঙ্গের ওপরে কোনো রকমে একটা কাপড় জড়িয়ে রাখা, ঊর্ধ্বাঙ্গ খালি, হাতে একটা লম্বা বাঁকানো লাঠি, রুদ্রাক্ষের মালা গলায় হাতে, আর মাথার উপর চুলের জটা। সেই জটা যে ভীষণ অপরিচ্ছন্ন আর রুক্ষ চুল দিয়ে গড়ে উঠেছে এ ভালোই বোঝা যায়। চুলের জটার মধ্যে থেকে সেই রুক্ষতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বললাম, আপনি কে সাধু বাবা? এইখানে হঠাৎ করে আপনি এলেন কোথা থেকে? এতক্ষণ তো আপনি এখানে ছিলেন না। সে কিন্তু আমার দিকে অন্য এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই দৃষ্টির মধ্যেই কৌতূহলের সঙ্গে সঙ্গে যেন আমায় এমন একটা জায়গায় দেখতে পেয়ে একটু অবাক ভাব ফুটে উঠেছে। সে বলল, তুই এখানে এখন কি করছিস? তোর তো এখানে থাকার কথা নয়। চলে যা, চলে যা এখান থেকে। এই জায়গা এখন একেবারে ভালো নয়। সাধুর কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। তার কথায় একটা রুক্ষতা থাকলেও যেন শান্ত ভাবটুকু রয়েছে। মানে হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে কেউ যদি শান্তভাবে কোনো কথা বলে তাহলে যেমন হবে ঠিক তেমনটাই। আমি বললাম, সাধু বাবা, আপনার দেখা যখন পেয়েছি তখন আপনার সঙ্গেই থাকতে চাই। অন্তত 2 দিন আপনার সঙ্গে থাকতে দিন। আমি নিজেও সাধকের জীবনই বেছে নিয়েছি। এই গ্রামে এসেছিলাম, তা আপনার আস্তানা কোথায়? সাধু আমার কথার কোনো উত্তর করল না। সে তখন পথ থেকে উঠে এসে গ্রামের পথটা ধরে অন্যদিকে এগিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখলাম একটু আগের সেই হাওয়া কালো ছায়ার মতো জিনিসটা সামনের দিকে যেখানে যেতে দেখেছিলাম ঠিক সেই দিকেই যাচ্ছে সাধু। সাধু আমার কথার কোনো উত্তর দিল না, সামনের দিকেই চলে গেল। একটু পরে দেখি জমির মাঝখানের আলপথ ধরে সাধু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওদিকটা একটা জঙ্গল মতো জায়গা, এখান থেকে দেখা যাচ্ছে। মনে মনে কৌতূহল হলো। একবার ভাবলাম, না দরকার নেই, রেল স্টেশনে ফিরে যাই। সেখান থেকে ফিরে যাব। তারপরেই মনে হলো সাধু গেল কোথায়। আর একটু আগে আমার সামনে থেকে যে হাওয়ার মতো কিছু একটা বেরিয়ে গেল, সেটাই বা কি? আমার দেখা দরকার সাধু কি তার পিছু পিছু গেল। মনের ভেতর এমন কৌতূহল হতেই সেই জমির আলপথ ধরে আমি এগোতে লাগলাম। তখন সাধু হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। দুপুরের সময়, একটু পরেই বিকেল, আর তারপরে সন্ধ্যের অন্ধকার নামতে শুরু করবে। অচেনা অজানা জায়গায় সেই সাধুর মধ্যে
কিছু একটা অদ্ভুত আকর্ষণ ছিল, যেন আমায় তার পিছু পিছু টেনে নিয়ে যাচ্ছিল। সাধুর সঙ্গে যখন সেই জঙ্গল মতো জায়গাটায় গিয়ে পৌঁছালাম, ততক্ষণে দুপুর প্রায় শেষ হতে শুরু করেছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। হঠাৎ করে পেছন ফিরে সাধু আমায় দেখতে পেয়ে প্রায় চিৎকার করে বলে উঠলেন, তুই এখানে এসেছিস কেন? চলে যা এখান থেকে, চলে যা বলছি। সাধুর এমন রুক্ষ কথায় আমার একটু রাগ হলো। বললাম, এমনি এমনি আসেনি, কৌতূহল হয়েছিল তাই এসেছি। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? আপনি ওখান থেকে এই জঙ্গলের মধ্যে এলেন, কিন্তু আপনি যেন কিছু একটার পিছু পিছু এখানে এসেছেন, সেটা কি? সাধু যেন আমার কথায় চমকে উঠল এক মুহূর্তের জন্য। তারপরে এই ব্যাপারটা সামলে নিয়ে বলল, তুই কি করে বুঝতে পারলি? এই তুই কে রে? সত্যি করে বলতো। আমি অল্প কথায় নিজের সামান্য পরিচয় দিতেই সে কি যেন একটা ভাবল। তারপর বলল, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে ভেতরে আমার আস্তানায় আয়। আমি তোকে সব কথা বলছি, তবে এসব কথা কিন্তু আর কাউকে বলার মতো নয়। তুই নিজেও একজন তান্ত্রিক, তাই তোকে বলা যায়। তবে এই ব্যাপারটা কিন্তু খুব একটা সুবিধার নয়। সে কথা আমি আগেই বুঝতে পেরেছিলাম। সাধুর সঙ্গে জঙ্গলের ভেতরের দিকে এক আস্তানায় গিয়ে পৌঁছালাম। একটা ছোট্ট কুঁড়ে ঘর মতো ডাল পাতা দিয়ে কোনো মতে তৈরি করে রাখা হয়েছে। বোঝা গেল ওই সাধুর আস্তানা এটাই। সেখানে সে আমায় বসতে বলল। তারপর হাতের সেই লাঠিটা নামিয়ে রেখে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই অনেক কিছু জানিস বলেই মনে হচ্ছে। তাহলে শোন, এই যে জঙ্গল দেখছিস, এই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল নয়। এই জঙ্গলের মধ্যে রয়েছে এক অপশক্তি। এই অপশক্তির খোঁজ আমি পেয়েছিলাম অনেক দিন আগে। তখন আমার ক্ষমতা ততটা হয়নি, তাই অপেক্ষা করেছি। সাধনা করে সিদ্ধি লাভ করে এখন ফিরে এসেছি সেই অপশক্তিকে নিজের হস্তগত করব বলে। তুই যাকে তোর সামনে থেকে আসতে দেখেছিস, সে অন্য কেউ নয়, সে এক অপশক্তির একটা অংশ। তুই যখন তাকে অনুভব করতে পেরেছিস, তার মানে তুই অনেক কিছু জানিস। তুই আমার সঙ্গে এখানে থাক, অপশক্তিকে আমি আমার করায়ত্ত করবই। তারপরে না হয় তুই এখান থেকে চলে যাবি। কিন্তু এখানে যে অপশক্তি আছে সে কথা আপনি জানলেন কি করে? আর আর তাকে আপনি করায়ত্ত করবেন কি করে? ওকে আমি আমার বশে করব। গ্রামের কোনো লোক এই জঙ্গলের দিকে আসতে পারে না ওর জন্য। দেখছিস না চারপাশের মাটি কেমন? তাছাড়া গ্রামে নানা রকমের সমস্যা হয়েছিল ওই অপশক্তির জন্যই। সে আজ থেকে অনেক আগের কথা। তবুও ওকে আমি আমার হস্তগত করতে চাই। মনে পড়ল যার বাড়ি গিয়েছিলাম সে নিজেই এমন একটা কথা আমায় বলেছে। সেটা ভেবে সাধুর দিকে তাকিয়ে বললাম, এখানে যে অপশক্তি আছে সেই অপশক্তিকে আপনি নিজের কবলে করতে চান, তাই তো? কিন্তু তার জন্য তো অনেক কিছুর প্রয়োজন। তাছাড়া কোনো অপশক্তি এখানে এমনি এমনি তো আর আসবে না, নিশ্চয়ই তাকে কোনোভাবে আনা হয়েছে। এইবার সাধু হাসলেন। তারপর আমায় তার পাশে বসতে বললেন। ঘরের মধ্যে তেমন কিছু নেই। যজ্ঞের কিছু সামগ্রী, নানা জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়া একটা দরজা ছাড়া এই ছোট কুঁড়ে ঘরে আর কিছুই নেই। বিকেল হয়ে আসছে, এই জায়গাটা অন্ধকার হয়ে এসেছে। কেমন যেন একটা অদ্ভুত গুমোট ভাব এই জঙ্গলের চারপাশে ছড়িয়ে আছে।
জঙ্গলের গাছগুলো বড় বড়। লোকজন খুব একটা যে এখানে আসে না সে আমি আগেই বুঝতে পেরেছি। এই ঘরের দরজা বলে কিছু নেই, ওই সামান্য একটু দরজার মতো করে ডালপালা একসাথে করে ঢাকার ব্যবস্থা। সাধু বলতে লাগলো, আজ থেকে বছর 10 আগে এক তান্ত্রিক এসেছিল এই জঙ্গলে। সেই তান্ত্রিক এক অতি নিম্ন স্তরের অপশক্তির কথা জানত। সেই জঙ্গলের ভিতরে এক তন্ত্রক্রিয়া করে অনেক দিন ধরে ধীরে ধীরে জঙ্গলের মাটিতে জাগিয়ে তুলেছিল সেই অপশক্তিকে। সেই অপশক্তির নাম ছিল মনোরী। সে কেমন কি সে ব্যাপারে আমি খুব বেশি কিছুই এখনো বুঝে উঠতে পারিনি। তান্ত্রিক সেই অপশক্তিকে এখানে জাগিয়েছিল এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। কাছের গ্রামে, মানে এই জঙ্গল পেরিয়ে উল্টো দিকেই যে গ্রাম ছিল তার কথা বলছি। তুই হয়তো জানিস না, ওইখানে তখন একটা গ্রাম ছিল। সেই গ্রামে সেই তান্ত্রিকের সঙ্গে কি করে যেন এক গ্রামবাসীর ঝগড়া বেঁধেছিল। কোনোভাবে তান্ত্রিকের যাওয়ার পথে সে পড়েছিল এবং তারপরে দুপক্ষের কথা কাটাকাটিতে সেই তান্ত্রিক তাকে ধমকি দিয়ে বলে, এই, তুই আমায় চিনিস না? আমায় অপমান করে আমার হাত থেকে এত সহজে তুই বাঁচতে পারবি না। আমি যখন এসেছি তখন তোকে শেষ করেই ছাড়বো। আপনি ভুল করছেন ঠাকুরমশাই, আমি কিন্তু আপনাকে অপমান করিনি। আপনি যে আমার বাড়ির সামনের পথ দিয়ে আসছিলেন সেটা আমি বুঝতে না পেরেই জল ছুঁড়ে দিয়েছিলাম। এবার সেটা যে আপনার গায়ে লাগবে তা আমি বুঝতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। ক্ষমা নেই, এই ভুলের কোনো ক্ষমা নেই। তুই জল ছুঁড়েছিস আমার গায়ে, এর ফল তোকে ভুগতেই হবে। তারপর আমার সঙ্গে বচসা করছিস? তোর এত বড় সাহস! আজ থেকে 3 দিনের মধ্যে তোর যদি সর্বনাশ না হয় তাহলে বলবি। তারপর কি হলো? তান্ত্রিক 3 দিনের মধ্যে যে কাজ করেছিল তা ছিল ভয়ানক এক অপশক্তিকে জাগিয়ে তোলা। সেই অপশক্তিকেই পাঠিয়েছিল সেই গ্রামবাসীর কাছে। রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে সে দেখতে পায় বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। ব্যাপারটা দেখে প্রথমে অবাক হয়ে যায় সে। এত রাতে একটা মেয়ে তার বাড়ির উঠোনের কাছে আসবে কি করে? কথাটা মনে হলেও সে কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। সেই মেয়েটি তাকে দেখেই বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, বাইরে এসো। দেখো বাইরে, দেখো তোমার জন্য কত কিছু রয়েছে। কিন্তু তুমি কে? আর এত রাতে তুমি এখানে কি করতে এসেছো? তোমাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি তো। আমি আজকেই এসেছি, তোমার জন্য এসেছি। চলে এসো আমার সাথে। দেখো ওই জঙ্গলের মধ্যে তোমার জন্য একটা জিনিস আছে। মেয়েটি অনেকবার তাকে জঙ্গলের কথা বললেও সে কিন্তু ঘর থেকে তখনো বাইরে বেরোয়নি, অর্থাৎ বারান্দা থেকে নেমে উঠোন পর্যন্ত আসেনি। এবার মেয়েটি কাঁদতে শুরু করে। আরে কি হলো? তুমি হঠাৎ করে কাঁদতে শুরু করলে কেন? আমায় বলো তোমার কি হয়েছে? এ কথা বলতে বলতে সে যেই মাত্র উঠোনের উপরে নামার জন্য 2 পা রেখেছে, ঠিক সঙ্গে সঙ্গে মেয়েটির কান্না বন্ধ হয়ে যায়। 2 হাতে সে মুখটা ঢেকে রেখেছিল। ঠিক সেই মুহূর্তেই সে হাওয়ার মতো ছুটে আসে সামনের দিকে, যেদিকে গ্রামবাসীরা দাঁড়িয়েছিল। তার গলাটা 2 হাতে জড়িয়ে ধরে, হ্যাঁচকা টানে ফেলে দেয় মাটির উপরে। লোকটি কিছু বুঝে ওঠার আগেই তার মাথার চুল ধরে তাকে টানতে টানতে উঠোন থেকে বাইরে ফেলে নিয়ে যায়, গ্রামের রাস্তায় আঁচড়ে ফেলে দেয়।
ততক্ষণে সে বুঝতে পেরে গেছে এটা অন্য কিছু নয়, সেই তান্ত্রিক যে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল সেই হয়তো এমন কিছু একটা করতে পারে। সে চিৎকার করে গ্রামের লোক ডাকতে যায়, কিন্তু গলা থেকে তার কোনো শব্দ বার হয় না। ততক্ষণে সেই মেয়েটির রূপ বদলে গিয়েছে। অবাক হয়ে প্রচণ্ড ভয়ে সে দেখতে পায় কোথায় সেই সুন্দর, সেই লাস্যময় নারী মূর্তি। তার বদলে এক কালো কুচকুচে নারী মূর্তি মাথার চুল ধরে তাকে টেনে নিয়ে চলেছে। তার পরনে কালো রঙের একটা কাপড়ের মতো কিছু যেন জড়িয়ে রাখা হয়েছে। মাঝে মাঝে সে মুখটা তুলে তার দিকে তাকালে দেখা যাচ্ছে তার মুখের ভেতরে দাঁত বলে কিচ্ছু নেই, রয়েছে শুধু কালো গর্ত। দুটো চোখের ভেতর থেকে হলদে দুটো মণির মতো কিছু চকচক করছে। বাইরের দিকে আলো ঠিক রচ্ছে। গ্রামবাসী ভয়ে চিৎকার করে ওঠে। ততক্ষণে তাকে টানতে টানতে গ্রাম থেকে ওই জঙ্গলের দিকে নিয়ে আসে সেই মেয়েটি। আগেই বলেছি ওপাশের গ্রাম তখন ছোট ছিল। ততক্ষণে জঙ্গলের ভেতর দিক থেকে এবার তান্ত্রিক দেখা গেছে। সে বলল, বলেছিলাম না তোকে, আমায় অপমান করার ফল ভালো হবে না। আজ তুই সেটা বুঝতে পারবি। আমায় ছেড়ে দিন সাধু বাবা, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আপনার কাছে তো আমি তুচ্ছ। আপনি যদি আমার এত বড় ক্ষতি করেন তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। গ্রামবাসীর এই কথায় তান্ত্রিক যেন গর্জে উঠল, বলল, তোর এত বড় ক্ষমতা, তুই আমায় ভয় দেখাস? আজকে এই জঙ্গলের মধ্যে তোর জীবন আমি শেষ করব। ভেবেছিলাম তোকে এখানে টেনে এনে ভয় দেখিয়ে ছেড়ে দেব, কিন্তু আর তা সম্ভব না। এইবার তুই দেখ আমি কি করতে পারি। এদিকে গন্ডগোলটা হয়েছে অন্য জায়গায়। ওই মেয়েটি মানে ওই কালো ছায়া মূর্তি যখন গ্রামবাসীকে টেনে আনছে, তখন গ্রামের অন্য লোকেরা কিভাবে যেন জেনে গেছে আসলে একজন তাকে দেখতে পেয়েছিল। একেতেই গ্রামটা ছোট, হাতে গুনলে 10 থেকে 12 ঘর মতো বসতি। জনাকুড়ি লোক বাস করে তাও ঠিক না, তো সকলেই ততক্ষণে লাঠি সোটা নিয়ে ছুটে এসেছে জঙ্গলের দিকে। ব্যাপারটা তো আমি কিংবা সেই গ্রামবাসী কেউই খেয়াল করিনি। সেই কালো ছায়া মূর্তি গ্রামবাসীকে টানতে টানতে জঙ্গলের আরো ভেতরে নিয়ে চলে গেল। তান্ত্রিক এক জায়গায় বসে রয়েছে তখন, গাছের তলায় সেখানে এক আসনের মধ্যে বসেছে সে। গ্রামবাসীর সেই শরীরটা কালো ছায়া মূর্তি ছুঁড়ে ফেলে সেই আসনের সামনে, আর তারপরে নিজের হাতের লম্বা লম্বা নখগুলো সেই গ্রামবাসীর গায়ে ঢুকিয়ে দেয়। তার শরীর থেকে চামড়া মাংস ছিঁড়তে শুরু করে, গল গল করে রক্ত বেরিয়ে আসে। আর ব্যথায় ঠিক তখনই সেই গ্রামবাসী চিৎকার করে ওঠে। আর তারপরেই সেইখানে হুড়মুড় করে এসে ঢোকে বাকি গ্রামের লোকেরা, আলো আর লাঠি হাতে নিয়ে। এটার জন্য সেই তান্ত্রিক তৈরি ছিল না। ততক্ষণে সেই কালো ছায়া মূর্তি নিজের দুটো হাত টেনে সেই গ্রামবাসীর মাথাটা ধর থেকে আলাদা করে ফেলেছে। গল গল করে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়ছে চারপাশে, কিন্তু সেই তান্ত্রিক এতটা কিছু ভাবতে পারেনি। তবে আসল ঘটনাটা সত্যি এটাই হয়েছিল না অন্য কিছু হয়েছিল ওটা আমার ঠিক জানা নেই। সব কিছুই আমি শুনেছি। এমন দৃশ্য দেখে গ্রামের লোকেরা প্রথমে ভয় পেয়ে গেল, তারপরে ছুটে যায় সামনের দিকে। তান্ত্রিকের নির্দেশে সেই কালো ছায়া মূর্তি গ্রামবাসীদের এক এক করে ধরতে থাকে বটে, কিন্তু সে একা সবাইকে কি আর ধরতে পারে? কয়েকজন সেই কালো ছায়া মূর্তির হাত থেকে বেরিয়ে এসে সেই তান্ত্রিকের উপরে চড়াও হয়। লাঠি সোটা দিয়ে তাকে মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে। এদিকে সেই কালো ছায়া মূর্তি যার উপরে লাফিয়ে পড়ে তাকেই ক্ষতবিক্ষত করে ছিন্ন ভিন্ন করে ফেলতে থাকে। ব্যাপারটা হলো সেই অশরীরী অপশক্তি মুক্ত করতে চাইছিল নিজেকে, সে কথা কেউ জানে না।
এরপর তান্ত্রিককে গ্রামের লোকেরা মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে, সেখানেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতক্ষণ পরে কালো ছায়ামূর্তি সেখান থেকে উধাও হয়ে যায়। হয়তো তান্ত্রিকের শক্তির জন্যই এমনটা হয়েছিল। সেই তাকে ডেকেছিল, আর এখন সে মারা যাওয়ার জন্যই সে কোথাও মিলিয়ে যায়। গ্রামের লোকেরা ততক্ষণে প্রায় অর্ধেকের বেশি মারা পড়েছে। যারা বাকি ছিল তারা এত কিছুর পরে ভয়ে ভয়ে আর সেখানে থাকতে পারে না। মৃতদেহ যাদের ছিল তাদের মৃতদেহগুলো আর আগুনে পুড়িয়ে দেওয়ার মতো অবস্থায়ও ছিল না। জঙ্গলের মধ্যেই সেগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়। তারা সেখান থেকে চলে যায়, গ্রামও ছেড়ে দেয়। বলা যায় না আবার যদি এমন কিছু হয়। তবে আমি যতদূর শুনেছি তারপরেও কয়েকদিন তারা গ্রামেই ছিল, কিন্তু রাতের দিকে সেই কালো অপশক্তি বারবার গ্রামে আক্রমণ করার কারণে তারা গ্রাম ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। কিন্তু আপনি এত কথা জানলেন কি করে? আর আপনি বলছেন এই ঘটনা আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল, তাহলে? এই গ্রামের কথা শুধু এই গ্রামের লোকেই নয়, আশেপাশের গ্রামেরও অনেকেই জানে। তবে প্রবীণ লোক না হলে এ কথা কেউ বলতে পারবে না। আমি অনেক ঘুরে ঘুরে অনেক খোঁজ খবর নিয়ে এই ঘটনার কথা জানতে পেরেছিলাম, আর তারপরেই ঠিক করেছিলাম ওই জঙ্গলে থাকা অপশক্তিকে আমার করায়ত্ত করব। তার জন্য প্রায় 8 বছর ঘুরে ঘুরে আমার সাধনা করে সিদ্ধি লাভ করতে হয়েছে। এখন সেই সময় এসেছে, কিন্তু কিছুতেই সুবিধা করে উঠতে পারছি না, বুঝলি? এতক্ষণে বুঝতে পারলাম তার আমায় এখানে থাকতে বলার আসল কারণটা কি। আমি থাকলে তার সাহায্য হবে। সরাসরি কোনো সাহায্য না হলেও আমি থাকায় সে মনে যেমন ভরসা পাবে, তেমন আপদে বিপদে সাহায্য পেতে পারে। কিন্তু কৌতূহল আমারও হয়েছিল, কে এই মনোরে অপশক্তি? এমন কি ক্ষমতা তার, যার জন্য এক রাত্রের মধ্যে সে গ্রামের কতগুলো মানুষকে মেরে ফেলতে পারে? আসলে ব্যাপারটা কি হয়েছিল সেটা জানার জন্য কৌতূহল হচ্ছিল, তাই তার কাছ থেকে যাব বলেই স্থির করলাম। সেদিন গল্প শুনতে শুনতে প্রায় বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর সাধু বাবা ধুনি জ্বালালেন এক পাশে। সেখানেই বসে এই কথা ও কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। রাতে আমায় কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে পড়তে বললেন। তারানাথ, রাতের বেলায় একটু সাবধানে থাকিস। যদি কোনো শব্দ টব্দ শুনিস তাহলে কিন্তু ঘর থেকে বেরোবি না, বুঝলি? বিশেষ করে কোনো মেয়ে মানুষ ডাকলে, চিৎকার করলে, এমনকি আমিও যদি তোকে ডাকি তাহলেও বাইরে বেরোবি না। মনে রাখিস, এই জঙ্গলের মধ্যে অনেক কিছুই ঘটে। কিন্তু কুঁড়ে ঘরের মধ্যে দেহ বন্ধন করেই ছিলাম, তবুও সাধুর কথায় আশ্চর্য হলাম। এক সময় কি মনে হতে কুঁড়ে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দুপুরে ভরপেট খাওয়া হয়েছে, সন্ধেবেলা তেমন কিছু খাওয়া হয়নি। একটা কলা আর একটা পেয়ারা কোথা থেকে যেন জোগাড় করেছিলেন সেই সাধু, তাই দুজন মিলে খেয়েছি। শুয়ে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো একটা অদ্ভুত শব্দে। মর্মর শব্দ করে কেউ যদি হাড় ভাঙে তাহলে যেমন শব্দ হবে ঠিক তেমন শব্দ। মানুষ কিংবা অন্য কিছুর হাড় অনেকটা ওই একই ধরনের ভাঙার শব্দ হয়, তেমনই একটা শব্দ, তবে শুকনো হাড়ের শব্দ। কিন্তু ওই শব্দটা আসছে কোথা থেকে তা বুঝতে পারলাম না। ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম কুঁড়ে ঘরটা অন্ধকার। এখানে আলোর ব্যবস্থা তেমনভাবে ছিল না, তবে হাতের কাছে দেশলাই রাখা আছে।
প্রয়োজন হলে জ্বালাতে পারবো, কিন্তু সাধু বাবা তো বাইরে ধুনি জ্বালিয়েছিলেন, তিনি কোথায় গেলেন? সাধু বাবাকে দেখব বলে ঘর থেকে বাইরে বেরোতে যাচ্ছি, এমন সময় মনে হলো জঙ্গলের ভেতরে কোথা থেকে যেন একটা অদ্ভুত চিৎকার ভেসে এলো। এমন রক্ত জল করা চিৎকার খুব বেশি শোনা যায় না, যেন মৃত্যু যন্ত্রণায় কোনো মানুষ প্রচণ্ড চিৎকার করে ফেলেছে। আর তার সঙ্গে সঙ্গে একটা হাসির শব্দ শুনতে পেলাম। চমকে উঠলাম আমি। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে কুঁড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। সাধুর বলা সেই সাবধান বাণী বোধহয় ভুলে গিয়েছিলাম। ঘুমের মধ্যে ছিলাম, তার উপর এমন অবস্থা, সাধু বাবাও তো বিপদে পড়তে পারে। ঘর থেকে বেরোতেই বুঝতে পারলাম চারপাশটা তখনও আগের মতোই অন্ধকার, কোথাও ধুনি জ্বলছে না, সাধুর দেখা নেই। যে চিৎকারটা তখন শুনতে পেয়েছিলাম সেই চিৎকারটাও বন্ধ হয়ে গিয়েছে। জঙ্গলের মধ্যে তার রেশ যেন এখনো রয়েছে। মনে হলো অন্ধকারে গাছের ডালে ডালে, পাতায় পাতায় কারা যেন আমার দিকে আক্রমণের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আমার সাথে মধু সুন্দরী দেবীর আশীর্বাদ ছিল, তাছাড়া মাতু পাগলির আশীর্বাদেও কিছু ক্ষমতা পেয়েছিলাম। কিন্তু এমন কিছু জায়গা থাকে যেখানে এই সমস্ত কিছু কাজেই লাগে না। আমি হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে আরো খানিকটা সামনের দিকে এগোতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। এবার আমার পায়ের শব্দের সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে যেন আর একটা শব্দ হতে শুরু করেছে। চমকে উঠে থমকে দাঁড়াতেই মনে হলো সেই শব্দটাও যেন থেমে গেল। আমার আশেপাশে অন্ধকারের মধ্যে কারা যেন এসে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। তাদের ঠান্ডা নিঃশ্বাস আমার গায়ের উপরে এসে পড়ছে। আমি সাথে সাথেই পেছনে ঘুরে তাকালাম। সঙ্গে সঙ্গে মনে হলো অন্ধকারের মধ্যে যেন আরো অন্ধকারের মতো কারা আমার পেছনের দিক থেকে ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়ল। সেই শব্দ পর্যন্ত আমি শুনতে পেলাম, আর সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপারও মনে হলো। সাধু বাবা তো আমায় ঘর থেকে বাইরে বেরোতে বারণ করেছিল, তাহলে কি সে কোনো কারণে বারণ করেছিল? এমন সময় একটু দূরে কোথাও যেন ধপ করে একটা আগুন জ্বলে উঠল। তাকিয়ে দেখি যজ্ঞকুণ্ডে যেমন আগুন জ্বলে ঠিক তেমনই আগুন জ্বলে উঠেছে। আর সেই আগুন এক জায়গায় নয়, বেশ কয়েকটা জায়গায় একটু দূরে দূরে জ্বলে উঠেছে। ঠিক এমন সময় বেশ খানিকটা দূর থেকে সেই সাধুর কথা শুনতে পেলাম। আমার কথা শুনলি না কেন? তোকে তো আগেই বারণ করেছিলাম, আগেই বারণ করেছিলাম ঘর থেকে বাইরে বের হোস না, তাহলে সমস্যা হতে পারে। সাধুর কথা শুনতে পাচ্ছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। চিৎকার করে কিছু একটা বলতে যাব, এমন সময় দেখি আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। অসামান্য রূপবতী বললেও তাকে কম বলা হবে। ও সারা মাথায় লম্বা চুল, পাট পৌড়ে করে পরা সুতির একটা শাড়ি। সে অপলকে আমার দিকে চেয়ে রয়েছে। আমি অবাক হয়ে বললাম, এ কি, তুমি তুমি কে? তুমি এখানে এলে কি করে? এত রাতে তো এখানে জঙ্গলের মধ্যে তোমার আসা ঠিক নয়। এত রাতে এই জঙ্গলে তোমারও তো আসার কথা নয়, কিন্তু তুমিও তো এসেছো। সেই রকম আমিও এসেছি, এই তো এই কাছের গ্রাম থেকে। আবার চলেও যাব। রাতের বেলা মাঝে মাঝে আমি আসি, কিন্তু তোমার পেছনে ওটা কি? মেয়েটির কথা শুনে আমি যেই পিছনের দিকে তাকিয়েছি ঠিক এমন সময় মনে হলো হাওয়ার ওপরে ভর করে
আমার দিকে কিছু একটা যেন এগিয়ে আসছে। আর মুহূর্তের মধ্যেই ব্যাপারটা বুঝতে পেরে আমি ঝটপট এক পাশে সরে দাঁড়ালাম। আর সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আমার একদম কাছে এসে পড়েছে। আর একটু হলেই তার একটা হাত আমার গলার কাছে এসে পড়ত। বেশ বুঝতে পারছি সে সাধারণ কেউ নয়। বেশ অবাক হয়ে গেলাম, গৃহবন্ধন করার থাকার পরে ওই মেয়েটি কিভাবে এমন কাজ করলো। সঙ্গে সঙ্গে সাধুর কথা মনে পড়ে যেতেই বললাম, এতক্ষণে বুঝতে পেরেছি তুমি কে। তুমি কোনো সাধারণ কেউ নও। আমি বুঝতে পারছি সাধু যার কথা বলেছিল তুমি সেই। মেয়েটি আমার কথায় খিলখিল করে হেসে উঠল। অন্ধকারে ভালো করে কোনো কিছু বোঝা সম্ভব নয়, কিন্তু এদিকে আসার পরে এখানে একটা ফাঁকা জায়গা থাকার জন্য উপর থেকে চাঁদের আলো অল্পখানি এসে পড়ছিল। মাথার উপরে বিশাল আকাশ, আর আমার সামনে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে থাকা সেই ভয়ঙ্কর মূর্তি। তার চেহারাটা আমার চোখের সামনেই একটু একটু করে আমূল বদলাতে শুরু করলো। মানুষের চেয়ে প্রায় 1.5 গুণ বড় একটা কালো ছায়া মূর্তি, আর মুখগহ্বর কালো, মস্ত বড় দুটো হলদে চোখে যেন শেয়ালের মতো দৃষ্টি দিয়ে সে আমায় দেখছে। আর তার চেয়েও ভয়ঙ্কর তার মুখ থেকে বেরিয়ে আসা সেই অদ্ভুত হাসির মতো শব্দটা। আমি কি করব বুঝতে পারছি না। আমার সামনে এসে আজ পর্যন্ত কেউ এখান থেকে ফিরে যেতে পারেনি। এই জঙ্গল, এই গোটা জায়গাটা আমার। এখানে তুই কিচ্ছু করতে পারবি না। সঙ্গে সঙ্গে সেই সাধুর কথা মনে পড়ল। সাধু তো এমন কথাই আমায় বলেছিল। তাহলে কি গোটা জায়গাটা কোনোভাবে এতটাই অভিশপ্ত হয়ে গেছে যে এখানে ওর বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না? তাহলে সাধু এখানে থাকে কি করে? কথাটা ভাবতে ভাবতে সে আমার দিকে এক পা করে এগোতে লাগলো। আমি পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু চাঁদের আলোতে এবার মনে হলো পায়ের তলায় ঠান্ডা মতো কি যেন রয়েছে। মনে হলো পায়ের তলার মাটিটা কখন যেন নরম হয়ে গেছে। বুঝতে পারিনি পা দুটো মাটির ভেতর অল্প অল্প করে ঢুকতে শুরু করেছে। মনে মনে মধু সুন্দরী, মাতু পাগলি, কাল ভৈরব সবার কথাই স্মরণ করার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কারোর কথাই মনে এলো না। এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। বুঝতে পারছি কোনো একটা অদ্ভুত ক্ষমতা আমায় বারবার আটকে দিচ্ছে। আমার দুটো পা মাটির তলায় আরো খানিকটা ঢুকে গিয়েছে। মেয়েটি আমার একদম কাছে এসে পড়েছে, আর কালো কুচকুচে লম্বা লোমশ দুটো হাত যেন আমার গলাটা চেপে ধরতে যাবে। ঠিক এমন সময় একটা দূর থেকে শুনতে পেলাম সেই সাধুর গলা। ছেড়ে দে ওকে। সঙ্গে সঙ্গে কোনো রকমে পেছনের দিকে তাকাতেই দেখতে পেলাম সেই সাধু কখন যেন এসে দাঁড়িয়েছে। তার এক হাতে সেই লাঠি, অন্য হাতে মশাল, তার চোখে এক ক্রুদ্ধ দৃষ্টি। সেই বিভৎস মূর্তিটা তাকে দেখতে পেয়ে কেমন যেন চঞ্চল হয়ে উঠল। সে গর্জন করে বলল, ওবার এসেছিস তুই? যতবার তুই আসবি ততবারই আমি তোকে আটকাবো। কোনোবারই তুই আমাকে আটকাতে পারবি না। তুই চলে যা এখান থেকে, এখনো সময় আছে। নহলে এখানকার মাটিতে সেই মরা মানুষদের মতো তোর শরীরটাও মিশবে। আমার নাম ব্রজমোহন চক্রবর্তী। তুই আমায় কিচ্ছু করতে পারবি না। ছেড়ে দে তারানাথকে। ও তোর মায়া বুঝতে পারেনি, তাই তোর মায়ায় পড়ে এখানে এসেছে। ওই কুড়ে ঘর কিংবা তার আশেপাশে থাকলে দেহ বন্ধন করা অবস্থায় তুই তারানাথের চুল পর্যন্ত স্পর্শ করতে পারতি না। তার জন্যই তো মায়ায় ভুলিয়ে ওকে এখানে আনতে হয়েছে।
আমার মাথায় তখন কিছু ঢুকছে না। মনে হচ্ছে চারপাশে মাটির তলা থেকে কারা যেন কিলবিল করে ওপরে উঠতে শুরু করেছে। কি বিভৎস ওদের চেহারা! কারোর মাথা নেই, কারোর আবার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, কারোর গোটা শরীর যেন রক্তাক্ত খণ্ড বিখণ্ড। মাটির তলা থেকে কালো কালো ছায়ার মতো সেই মূর্তিগুলো উঠে যেন আমাদের দিকে তাকিয়ে দেখছে। মনে হলো পায়ের তলায় সেই মাটিতে ঢুকে যাওয়ার মতো অবস্থাটা আর নেই। তাকিয়ে দেখি আমি মাটির ওপরে দাঁড়িয়ে আছি। তাহলে তাহলে এতক্ষণ ব্যাপারটা কি হলো? ঠিক এমন সময় তীব্র একটা গর্জন করে উঠল সামনের সেই মেয়েটি। আর তারপরেই সে প্রায় ঝাঁপিয়ে পড়তে গেল আমার উপরে। এমন সময় সাধু বাবার সেই মশালের আগুন যেন ছুটে এলো আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই মশালটা গিয়ে পড়ল মেয়েটির গায়ের ওপর। সে মুহূর্তের মধ্যে দু পা পিছিয়ে গিয়ে ভয়ঙ্কর গলায় বলল, এখনো সময় আছে, চলে যা বলছে এখান থেকে। ওকে আজ রাতে আমি নিয়ে যাবই। ওকে যখন এতটা আনতে পেরেছি, তাহলে বাকিটুকু আমি নিয়ে যাব। এই জমিতে অনেক দিন ধরে আমি এমন আটকা পড়ে রয়েছি, কোথাও যেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। আমি রক্ত চাই, রক্ত বলি চাই। আমি তো তোকে মুক্ত করতেই চাই, তোকে এইখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাই। যতদিন তুই এখানে থাকবি ততদিনই এই জঙ্গলে ভালো হবে না। জঙ্গলের পাশের ওই ফাঁকা গ্রাম পরিত্যক্ত হয়ে থাকবে। তুই চলে যা এখান থেকে। যে তান্ত্রিক তোকে ডেকে এনেছিল সে নিজে মরেছে। এবার তুই চলে যা। শোন আমার কথা, শোন, চলে যা। মেয়েটি প্রচন্ড চিৎকার করে উঠল যেন, আর তারপরে চারপাশের বাতাসে যেন একটা ঝড়ের মতো উঠল। বড় বড় ডালপালা যেন হুড়মুড় করে ভেঙে পড়তে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে রাজ্যের ধুলো উড়ে এলো কোথা থেকে। আমি দু হাতে নিজের চোখ ঢেকে ফেললাম। সাধু চিৎকার করে বললেন, তারানাথ, তাড়াতাড়ি ওখান থেকে চলে আয় ওখান থেকে, আমার সঙ্গে আয়। এর মধ্যে থাকলে সমস্যা বাড়বে। সাধু তো তখন আমার কাছে এসে পড়েছে। তার হাতের সেই বাঁকা লাঠিটা আমি চেপে ধরলাম। তারপর আমাকে এক হ্যাঁচকা টানে সেখান থেকে সরিয়ে যেন কোথা দিয়ে সেই কুঁড়ে ঘরের কাছে নিয়ে চলে গেলেন। আমার ভালো করে মনে পড়ে না, ততক্ষণে আমার মধ্যে যেন একটা ঘোর লেগেছে। অদ্ভুত ব্যাপার, আমি তারানাথ তান্ত্রিক, মাতু পাগলি মধুসুন্দরী দেবীর আশীর্বাদে এমন বিপদের মধ্যে পড়া আমার কাছে কোনো ব্যাপার নয়। সেখান থেকে আমি নিজেই উদ্ধার পাই এবং অনেক সময় অনেকে উদ্ধারও করি। কিন্তু আজ যে কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। ধরা গলায় বললাম, ওটা কে সাধু বাবা? ওই কি তাহলে সেই অপশক্তি মনোরী? কিন্তু ওর ক্ষমতা এত বেশি যে আমার দেহবন্ধন কাটিয়ে এত কিছু থাকা সত্ত্বেও সে আমায় এত বড় বিপদে ফেলেছিল। ওই মনোরীর অপশক্তি সব থেকে বেশি কোথায় কাজ করে বলতো তারানাথ? আমাদের মনে। ওর কাজই হলো ভ্রম সৃষ্টি করা, এমন কিছু মায়াজাল তৈরি করে ফেলা যা থেকে বাইরে বেরিয়ে আসা সহজ ব্যাপার নয়। তুই সেই মায়াজালের মধ্যে পড়ে গিয়েছিলি তারানাথ। সঠিক সময়ে আমি পৌঁছাতে না পারলে কোনো না কোনো একটা বিপদ হতোই। দেহবন্ধন করা থাকলে সে তোকে স্পর্শ করতে পারবে না, কিন্তু মায়াজালের মাধ্যমে সে এমন এক অবস্থা তৈরি করে ফেলতে পারবে যাতে তুই বিপদে পড়িস। তাছাড়া এই জঙ্গলে, এই জায়গায় এইসব কিছুতে আজ থেকে প্রায় 10 বছর ধরে সে রয়েছে। তাহলে বুঝতেই পারছিস এই গোটা জায়গায় তার ক্ষমতাই সব থেকে বেশি। এখন চুপ করে শুয়ে পড়, কাল সকাল হলে এখান থেকে চলে যাস। আর তোকে এখানে থাকতে দিতে মন চাইছে না রে তারানাথ। তবে একবার ওই মনোরীর নজর যার উপরে পড়ে
সে কিন্তু এত সহজে ছাড়ে না। আমারই ভুল হয়েছে। আমি কুঁড়ে ঘরে ঢুকে শুয়ে পড়লাম। ক্লান্ত লাগছিল খুব। গোটা শরীর যেন একেবারে ভেঙে পড়তে শুরু করেছে। দুটো পা এখনো অবশ্যই রয়েছে। বারবার ঘুরে ফিরে সেই বিভৎস মূর্তিটার মুখ আমার চোখের সামনে ভেসে উঠছিল। চেষ্টা করেও সরিয়ে ফেলতে পারছিলাম না। একটা অদ্ভুত ভয় যেন আমার মাথা থেকে গোটা শরীরে একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। শুনতে পাচ্ছিলাম সাধু বাবা বলছে, ওসব নিয়ে বেশি ভাববি না। বেশি ভাবলেই কিন্তু সমস্যা বাড়বে। এই মনোরীকে নিয়ে যত বেশি ভাববি ততই কিন্তু ওর ক্ষমতা বেড়ে যাবে। আর তোর মাথায় একবার ঢুকতে পারলে ও কিন্তু সব কিছু শেষ করে ফেলবে। আমার ঘুম পাচ্ছিল। আমি চোখটা বন্ধ করে শুয়ে রয়েছি। সাধু বাবার কথা, বাইরে থেকে ভেসে আসা রাত্রির নিস্তব্ধতার শব্দ, এই সব কিছুই আমি শুনতে পাচ্ছি। তার মাঝে সেই হলদেটে দুটো চোখ, আর তার সঙ্গে কালো মস্ত বড় মুখগহ্বরটা যেন আমার চোখের সামনে বারবার ভেসে আসছে। আর শুনতে পাচ্ছি বহু দূর থেকে কে যেন বলছে, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় তারানাথ, ঘুমিয়ে পড়। চোখ দুটো লেগে এসেছিল আগে, এখন যেন ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়লাম একটু পরে। তারপর যে কখন পুরোপুরিভাবে আবার ঘুমিয়ে পড়েছি সে কথা মনে নেই। পরদিন সকালে এখান থেকে চলে যাব এমনটাই স্থির করেছে সাধু বাবা। সবকিছু শক্তি, তন্ত্র, মন্ত্র দিয়ে বিচার করা যায় না। মাঝে মাঝে কিছু থাকে যার সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামি। কেন যে সাধু বাবা ওই অপশক্তি মনোরীকে হস্তগত করার চেষ্টা করে চলেছে তা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। এমন এক অদ্ভুত ভয়ঙ্কর শক্তির সঙ্গে লড়াই করতে যাওয়ার তো কোনো দরকারই নেই। কিন্তু আমার তখন আর এসব ভাবার মতো মনের অবস্থা নেই। আমি ঘুমিয়ে রয়েছি। হঠাৎ করে আর একটা ব্যাপার ঘটল। জীবনে চরমতম ভয় আমি মাত্র কয়েকবার পেয়েছিলাম, ঠিক তেমনই ভয় সেদিন সেই রাতে আমি পেয়েছিলাম। পরদিন সকালে সূর্যের আলো দেখতে পাবো কিনা সে কথা আমার ভালোভাবে মনে ছিল না। চোখটা খুলতেই দেখতে পেলাম একটা গাছের তলায় শুয়ে আছি। অদ্ভুত একটা গাছ। গাছের চারপাশে আর কিছু নেই, ফাঁকা জায়গা। গাছটা শুকিয়ে গেছে, পাতা বলতে তেমন কিছুই নেই। একেবারে শুকিয়ে যাওয়া ফ্যাকাশে একটা গাছ, কিন্তু গাছটা বেশ বড়। আর গাছের ডালপালাগুলো থেকে একটা একটা করে ঝুলে রয়েছে গলায় ফাঁস দেওয়ার মতো মৃতদেহ। মৃতদেহগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। তাদের হাতগুলো ঝুলে থাকা অবস্থা থেকে ধীরে ধীরে নড়ছে, যেন আমার হাতছানি দিয়ে ডাকছে। ফিসফিস করে কথাও বলছে আর খিলখিল করে হাসছে। গাছের ডালের চারপাশে মৃত্যুর এক অদ্ভুত নাটক যেন হয়ে চলেছে। আমি মাটি থেকে উঠে বসে উপরের দিকে তাকাতেই সেই দৃশ্যটা দেখতে পেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো শুয়েছিলাম কুঁড়ে ঘরে, সাধু বাবা কোথায়? কোনো কিছু বুঝতে পারছি না। মাটিতে উঠে দাঁড়ালাম। তারপর গাছটা যেদিকে রয়েছে তার উল্টো দিকে তাড়াতাড়ি দৌড়ে চলে এলাম খানিকটা। তখন ওরা খিলখিল করে হাসছে। দুটো হাতে মাথা চেপে ধরে চিৎকার করে বললাম, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও তোমরা। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে আমায় কেন এমন করছো? ছেড়ে দাও।
বারবার মনে হতে লাগলো সাধুর সঙ্গে জঙ্গলের মধ্যে না ঢুকে রেল স্টেশন দিয়ে বাড়ি চলে গেলেই বোধহয় ভালো হতো। বাড়িতে 2 দিন দেরি করে পৌঁছলেও এমন অবস্থার মধ্যে হয়তো পড়তে হতো না। গোটা শরীর তখন দর করে ঘামতে শুরু করেছে। প্রচণ্ড ভয় পেলে যেমনটা হয়, পাতাল থেকে উঠে এসেছে কতগুলো হাত, ঠিক কঙ্কালের হাত নয়। মানুষের হাত শুকিয়ে গেলে যেমনটা হয়ে যায়, শুধুমাত্র হাড়ের ওপর চামড়া বসিয়ে দিলে যেমন হয় ঠিক তেমনই হাত। হাতগুলো মাটির উপরে উঠে যেন সাপের মতো কিলবিল করে আমার দিকে ঘুরবার চেষ্টা করতে লাগলো। না, দৃশ্যটা ভুল দেখছি না। সব থেকে বড় কথা, হাতগুলো কিন্তু পুরোপুরিভাবে মাটি থেকে বাইরে বেরিয়ে আসেনি। অর্থাৎ মাটির তলা থেকে কেউ একটা হাত বাড়িয়ে আমায় ধরার চেষ্টা করছে। আরেকটু হলেই হয়তো চিৎকার করে উঠতাম, কিন্তু তার আগেই মনে হলো কে যেন কথা বলছে। মনে হলো কে যেন আমায় ডাকছে নাম ধরে। আমি ভালো করে শুনতে পাচ্ছি না, কিন্তু আমার নাম ধরে যে ডাকছে সেটা বুঝতে পারছি। হাতগুলো আমার দিকে আরো খানিকটা এগিয়ে এসেছে। আমি ছুটতে ছুটতে পেছনের দিকে এগিয়ে গেছি ডোবার দিকে। ছোট মতো ডোবার একদম নিচের দিকে জল। এইখানে জায়গাটার বর্ণনা দেওয়া প্রয়োজন। ডোবাটা অনেকটাই নিচু, জল কম। নিচু জায়গা হওয়ায় সেই নিচু জায়গা ধরে নিচের দিকে আমি নেমে গেলাম। যেই হাতগুলো আসছিল সেগুলো মাটির ওপরে ছিল। এইবার তারাও সেই ডোবার কাছে এলো। আর ঠিক তখনই ডোবার কাছে এসে ঢালু জমির কাছ থেকে দেখতে পেলাম মাটি ফুঁড়ে যেন বেরিয়ে এলো কয়েকটা শুকিয়ে যাওয়া, একেবারে অন্ধকারের মতো দাঁতগুলো ভালো করে দেখা যায় না। ওরা এগিয়ে এসে যেন 2টো হাতে আমায় চাপটে ধরার চেষ্টা করছে। আমি ঝাঁপিয়ে পড়লাম ডোবার জলে। ঠিক সঙ্গে সঙ্গে যেন মনে হলো কে আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। আমি ধরপড় করে উঠে বসতে দেখতে পেলাম সাধু বাবা। এক পাশে মশাল জ্বলছে। আমাকে উঠতে দেখে সে চিৎকার করে বলে উঠল, আমার আগেই সন্দেহ হয়েছিল ওর কোনো একটা শক্তির অংশ তোর মাথার মধ্যে রয়েছে। সেই তোকে সমস্ত ভুলভাল কিছু দেখাচ্ছে। তারানাথ, তুই আমার কথা বিশ্বাস কর, এমন কিচ্ছু করিস না। এমন কিছু করলে তোর খুব সমস্যা হবে। তারানাথ, তুই এখানে চুপ করে বসে থাক, কিচ্ছু ভাববি না, চোখ বন্ধ করবি না। তারানাথ, চোখ বন্ধ করবি না। ভদ্র ছেলের মতো আমি চুপ করে বসে রইলাম সেখানে। কুঁড়ে ঘরের বাইরের দিকে দেওয়ালের কাছটায় হেলান দিয়ে বসে আছি। এখান থেকে এখন আকাশের চাঁদের আলো অল্প দেখা যায়। চারপাশটা তবুও বেশ অন্ধকার। সাধু বাবা আমার এক পাশে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। আমিও চুপ করে বসে আছি। গোপন মন্ত্র উচ্চারণ করে সাধু বাবা তার কাজ করছিলেন। ভাবেই কেটে গেছে। চারপাশে একটা নিস্তব্ধ গুমোট ভাব, আর বহু দূর থেকে ভেসে আসা সেই রাত জাগা পাখির ডাকগুলো আগে শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। আমি এভাবে কতক্ষণ পড়েছিলাম মনে নেই। চটকা ভাঙলো একটা অদ্ভুত গন্ধে, ঠিক যেন পোড়া এবং তার সঙ্গে একটা অদ্ভুত ধরনের গন্ধ মেশানো বিকট গন্ধ। গন্ধটা নাকের ভেতরে এসে যেন ধাক্কা দিতে লাগলো। 2টো হাতে নাকে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম সাধু বাবা সেই যজ্ঞ কুণ্ডের ওপাশে এসে দাঁড়িয়েছে সেই সুন্দরী মেয়েটি। সাধু বাবার দিকে উজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই উজ্জ্বল দৃষ্টি আর মুখের হাসি দেখে কিন্তু এবার আমার ভয় হতে লাগলো। সাধু বাবা প্রায় রক্তচক্ষুতে তার দিকে তাকিয়ে একেবারে চিৎকার করে উঠলেন, আবার এসেছিস তুই?
আবার আমার কাজ বন্ধ করার জন্য এসেছিস? তোকে আমি এখন তো আসতে বলিনি। আমায় আটকাবার জন্য যে কাজ তুই শুরু করেছিস, এই কাজ যে আমি তোকে করতে দেব না। আমি কোথাও যাব না এখান থেকে। এখানে থাকলে একটা একটা করে মানুষের শরীর আমি ঠিক খুঁজে বার করব। তাদের রক্ত মাংস সবকিছুই মাটিতে মিশিয়ে দেব। তারপর তাদের কাছ থেকে আমি একটু একটু করে শক্তি পাবো। সাধু বাবা আবার কিছু বলতে যাবে তার আগেই যজ্ঞ কুণ্ডের কাছে এসে পড়ল একটা মরা। মরাটার কোমরের কাছ থেকে বাকিটুকু নেই, পুরো শরীরটা ছিন্ন ভিন্ন। দেখে বোঝা যাচ্ছে এটা টাটকা মরা। অর্থাৎ আজকালের মধ্যে এর এমনভাবে বীভৎস মৃত্যু হয়েছে। তাকে দেখতে পেয়ে সাধু বাবা প্রায় চিৎকার করে বলল, তার মানে পাশের গ্রাম থেকে যে নিখোঁজ হয়েছিল তাকে তুই মেরেছিস? হিংস্র বিভৎসভাবে হাসতে লাগলো সেই অপশক্তি। তারপর সোজা আমার দিকে তাকিয়ে যা করলো তার জন্য আমি মোটেই তৈরি ছিলাম না। তার সেই কালো মুখটা, সে অদ্ভুতভাবে হাঁ করতেই দেখতে পেলাম মুখের ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে আসছে। অবাক হয়ে দাঁড়িয়ে দেখি দুটো হাত দিয়ে মুখের কালো সেই গহ্বর ফাঁক করে ভেতর থেকে একটা মাথা বাইরে বেরিয়ে আসছে। সম্পূর্ণ ন্যাড়া মাথা হলে যেমন হয় ঠিক তেমনটাই। কালো উজ্জ্বল কুতকুতে দুটো চোখ, মুখের দাঁতগুলো হিংস্র শেয়ালের মতো লম্বা লম্বা। আমি অবাক হয়ে গেলাম, এই কি দৃশ্য দেখতে পাচ্ছি? ওই কালো মেয়ের মূর্তিটার মুখের ভেতর থেকে ওটা কি বেরিয়ে আসছে? সাধু যেন চমকে উঠলেন ব্যাপারটা দেখে, তাই চিৎকার করে বললেন, তারানাথ, ওর দিকে তাকাস না তারানাথ। ওই মনোরীর মুখ থেকে যেটা বেরিয়ে আসছে সেটা অন্য কেউ নয়, ওরই এক ভয়ানক সহচর তারানাথ। ওই দুই শক্তি একসঙ্গে থাকে, আর ও বেরিয়ে আসছে মানে ও তোকে মারতে চায়। মাথার ভেতরটা কেমন যেন ঝিনঝিন করে উঠল। অদ্ভুতভাবে সাধু বাবা তখনই সেই মশালটাকে হাতে নিয়ে এগিয়ে এলেন আমার দিকে। যেখানে বসে আছি ঠিক তার সামনেটায় মাটির উপরে একটা গণ্ডি কেটে দিলেন বের দিয়ে। তারপর মন্ত্র পড়তে লাগলেন। ততক্ষণে সে মেয়েটির মুখের ভেতর থেকে সেই মাথা ন্যাড়া মতো জিনিসটা বেরিয়ে এসেছে। তার উচ্চতা খুব বেশি নয়, মানুষের চেয়ে একটু ছোটই হবে। সম্পূর্ণ খালি গা, অদ্ভুত রোগা আর কেমন যেন হলদে হলদে গায়ের রং। ঠিক শেয়াল যেমন হয় তেমন চার হাত পায়ে সে অদ্ভুতভাবে ঘুরে বেড়াতে লাগলো, আর মুখ থেকে অদ্ভুত শব্দ বের করতে লাগলো। মেয়েটি চিৎকার করে বলল, আজকে রাতই হবে তোদের শেষ রাত। এইবার তোরা এখান থেকে কোথাও যেতে পারবি না। সেই অদ্ভুত মূর্তিটা মুখটা আকাশের দিকে তুলে কেমন যেন শব্দ করতে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটল। মাটির তলা থেকে সেদিনের মতনই কিলবিল করে বেরিয়ে এলো কতগুলো মৃতদেহ। কারোর নরকঙ্কাল, কারোর খাওয়া দেহ, এইসব কিছু যেন আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সাধু ভয় পেয়ে গেছে এবার। তার চোখে মুখে আতঙ্ক, শুকনো গলায় সে বলল, তারানাথ, আজ কত বড় ভুলের জন্য তুই নিজেই বিপদের মধ্যে এসে পড়েছিস। এবার বুঝতে পারছিস আমার ক্ষমতা নেই রে ওদের আটকাবার। ওদের ক্ষমতা আমার চেয়ে ঢের বেশি হয়ে গেছে। আমি যে সাধনার সিদ্ধি লাভ করে এসেছিলাম তাতে ওই মনোরীকে সন্তুষ্ট করে তাকে তুষ্ট করা যায়, কিন্তু এখন সে রুদ্ররূপ ধারণ করেছে তারানাথ। সঙ্গে আবার তার সহচর আছে, তাদেরকে আমি আটকাবো কি করে? সাধু বাবা যে নিজের আশা ছেড়ে দিয়েছে
তা বুঝতেই পেরেছিলাম। চোখের সামনে ঘটে যাওয়া এমন বিভৎস ঘটনাগুলোর সামনে আর কেই বা কি করতে পারে? আমিও বোকার মতো হয়তো আত্মসমর্পণ করেই ফেলতাম। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে এসেছিল, দু চোখে অন্ধকার দেখতে শুরু করেছে, পেটের ভেতরটা কেমন যেন খালি হয়ে আসছে, কান ভোঁ ভোঁ করছে। তোমরা বিশ্বাস করবে না, জীবনে মাত্র কয়েকবার এমন অদ্ভুত ভয়ের সম্মুখীন আমি হয়েছি। পরে বুঝতে পেরেছিলাম আসলে ওই স্থান আমার শক্তি কেড়ে নিয়েছিল। ওই স্থানই আমাকে এমন অথর্ব করে দিয়েছিল। না হলে ওই জায়গার বাইরে হলে এতক্ষণ ওদের পুরোপুরিভাবে শেষ করতে না পারলেও আটকাবার জন্য কিছু না কিছু করতে পারতাম। আমি প্রাণপণে মধুসুন্দরী দেবীকে স্মরণ করার চেষ্টা করতে লাগলাম। কেন জানি না, তবে বাকিদের কথা আর মাথায় আসছিল না। আর তারপরে হঠাৎ করেই যেন শুনতে পেলাম আমার মাথার ভেতরে কে যেন বলছে, তারানাথ, তারানাথ, শুনতে পাচ্ছ আমার কথা? মাথার ভেতরে মধুসুন্দরী দেবীর গলার মতো সেই আওয়াজটা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে যেন আশ্চর্য একটা ব্যাপার ঘটে গেল। হঠাৎ করেই আমার চোখটা বন্ধ হয়ে গেল। দেখতে পেলাম আমি বসে আছি সেই বরাকর নদীর তীরে কাঠের হুঁড়ির উপরে। আমার থেকে একটু দূরে সেখানে বসে রয়েছে মধুসুন্দরী দেবী। চন্দ্রালোকিত চরাচরে তার শরীর থেকে ভেসে আসছে সে উজ্জ্বল দ্যুতি। তার চোখ আমার চোখের দৃষ্টির মাঝে আবদ্ধ। আমি বললাম, দেবী, দেবী আপনি এসেছেন, কিন্তু আমি তো বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে উদ্ধার পাবো কি করে? সাধু বাবার কথা এখানে আসার পরে যে চরম অবস্থার মধ্যে পড়েছি, এখান থেকে তো বের হতে পারবো না। আমার সব শক্তি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তাছাড়া সাধু বাবা যে কিছু করতে পারবেন সেটাও তো মনে হচ্ছে না। ও হলো মনোরী। ও শুধু অপশক্তি নয়, শুধু অন্য জগতের নিম্ন স্তরেরও কোনো শক্তি নয়। ও হলো এমন এক শক্তি যা তন্ত্রের দশ মহাবিদ্যার এক বিদ্যার অনুচর। তাই ওর ক্ষমতা এত ভয়ানক। ওকে তুষ্ট করতে হবে। ওর বিরুদ্ধে লড়াই করে ওকে কিচ্ছু করতে পারবে না তোমরা। ওকে তুষ্ট করতে না পারলে ও সব কিছু শেষ করে ফেলবে। ওকে আটকাবার ক্ষমতা ওই সাধুর কিংবা তোমার নেই। ওকে তুষ্ট করো। কিন্তু ওকে তুষ্ট করবো কি করে? এমনি যা ভয়ঙ্কর জিনিস দেখেছি, তারপরে আর ওকে তুষ্ট করার মতো সাহস আমার মধ্যে নেই। তুমি ভুলে যাচ্ছ তারানাথ, এর আগে তুমি আমায় তুষ্ট করেছ। তুমি আরও এমন অনেক কিছু করেছ যা অসাধ্য সাধন। ওকে তুষ্ট করা অসাধ্য নয়। ওকে তুষ্ট করতে গেলে ওর কাছে আত্মসমর্পণ করতে হবে। যত তুমি ওর থেকে দূরে পালাবে, যত ওকে ভয় পাবে, ততই কিন্তু ও তোমার মাথার ভেতরে প্রবেশ করবে, তোমাকে ভ্রান্তি দেখাবে। সাধুর একটা কথা মনে পড়ে গেল। কথায় কথায় সাধু বলেছিলেন, তান্ত্রিক ঠিক 3 দিনের মধ্যে ওই মনোরীকে কিভাবে যেন ডেকে এনেছিল। জানি না তার এত ভয়ানক ক্ষমতা, এত কিছু। তাহলে ওই তান্ত্রিকের কথায় এত তাড়াতাড়ি এলো কি করে, সেটাই বুঝতে পারছিলাম এবার। হঠাৎ করে মনে হলো মধুসুন্দরী দেবী আশেপাশে আর নেই। আমি আবার সেই আগের জায়গায় চলে এসেছি। মনের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করতে পারলাম। মাটি থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে এই প্রথমবার তাকে বললাম, আমাদের ক্ষমা করো। আমাদের অন্যায় হয়েছে, আমাদের ভুল হয়েছে। আমরা তোমার কাছে নিজেকে সমর্পণ করছি। কথাটা বলে সঙ্গে সঙ্গে মাটির ওপর বসে পড়লাম।
সাধু বাবা চুপ করে বসেছিলেন বটে, তবে সেও কিন্তু আমার এই কাণ্ড দেখে কেমন যেন অবাক হয়ে গেল। মাটির ওপর বসে থাকা সেই ছোট মতো বিভৎস জীবটা ততক্ষণে আমার দিকে আরো খানিকটা এগিয়ে এসেছে। আমি মাথা নিচু করে থাকলেও বুঝতে পারছি তার মুখ থেকে বেরিয়ে আসা সেই বিভৎস শব্দটা একটু একটু করে আমার দিকে এগোচ্ছে। সামান্য ভুল হলে যে কি চরম বিপদের মধ্যে পড়ব তা বেশ বুঝতে পারছি। মূর্তিটা আরো খানিকটা এগিয়ে এলো, এগিয়ে এসে আমার মাথার উপর স্পর্শ করলো। আর ঠিক তখনই শুনতে পেলাম পেছন থেকে সেই মেয়েলি গলা বলে উঠল, তারানাথকে ছেড়ে দে, ওদের ছেড়ে দে। আমার মাথা থেকে হাতটা সরে গেল। তারপরেই মনে হলো চারপাশের সেই কঙ্কালগুলো কোথায় যেন অদৃশ্য হতে লাগলো, একদম অল্প অল্প করে। আমি অবাক হয়ে গেলাম। মধুসুন্দরী দেবীর কথা তাহলে মিলে গিয়েছে। সামনে তাকে দেখি সেই বিভৎস রূপ বদলে সেই মেয়েটির আসল রূপ হয়ে গেছে। সাধু বাবা বললেন, তার মানে সেই সাধু আমায় ঠিকই বলেছিল, এই মনোরই আসলে মহাবিদ্যার এক বিদ্যার রূপের এক অংশের অনুচর। তাহলে তার কাছে আত্মসমর্পণ করলেই আর সে কখনোই কোনো ক্ষতি করত না। তোরা আমায় তুষ্ট করেছিস, তোরা বারবার আমায় তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিস, বারবার আমায় বন্দি করতে চেয়েছিস। যে আমায় বন্দি করতে চেয়েছে তার কিন্তু কখনোই ভালো হয়নি, এই জঙ্গলে মারা পড়েছে। তোরা সবাই আমায় ভয় পেয়েছে, কিন্তু এই মুহূর্তে তোরা আমায় আর ভয় পাসনি, তাই তোদের ছেড়ে দিলাম। মনে রাখিস, এই জঙ্গলে আর কোনো দিন আসবে না। কিন্তু তুমি যেই হও না কেন, তোমার এত ক্ষমতা, তাহলে তুমি এই জঙ্গলের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছো কেন? আমার এখানে যে আহ্বান করেছিল সে আমার সামনেই মারা পড়ে, তাকে আমি বাঁচাতে পারিনি। আমি এখানে আবদ্ধ হয়ে নেই, এই অংশ আমার। আমি যখন চাইবো এখান থেকে অন্য কোথাও যেতে পারবো এবং আসতেও পারবো। তবে যতদিন না পর্যন্ত সেই তান্ত্রিকের আবার পুনর্জন্ম হয় এবং সে এখানে এসে আমাকে উদ্ধার না করে, ততদিন পর্যন্ত আমার একটা অংশ কি এখানে থাকতেই হবে। সাধু বাবা ততক্ষণে হাত জোর করে ফেলেছে, প্রায় ধরা গলায় বলল, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি যে মনোরীর সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম, তাহলে তুই যে সাধনায় সিদ্ধি লাভ করেছিস তা আমায় তুষ্ট করার জন্য, আমায় হস্তগত করার জন্য নয়। তুই ওই সাধনা দিয়ে আমায় হস্তগত করতে চেয়েছিস। আমার সাধনা করছিলিস বলেই তোর কোনো ক্ষতি আমি করিনি, না হলে কবেই তোকে আমি শেষ করে ফেলতে পারতাম। এরপরে সে চলে গেল। আর আমায় কিংবা সেই সাধুকে সে কখনো আর ভয় দেখায়নি। সেই জঙ্গলে আমরা আরো 3 দিন ছিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে সাধু নিজের মতো আর আমি আমার মতো পথ ধরেছিলাম। সব কিছুই ঠিক হয়েছিল, কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারিনি। যদি এমনটাই হয় তাহলে সেই মনোরী উপশক্তি অপশক্তি নয়। ওই শক্তি তাহলে গ্রামের লোকেদের অকাতরে হত্যা করলো কেন? সাধু বাবার গল্পে কি কোথাও ভুল ছিল? হয়তো সমস্তটাই ছিল উল্টো। গ্রামবাসীরা তান্ত্রিককে মারতে চেয়েছিল, তাই তান্ত্রিক নিজের বাঁচার জন্য অনেক কিছুই হতে পারত। তবে গ্রামটা আমি দেখেছিলাম, পরিত্যক্ত গ্রাম, সেখানে কারো থাকার কথা নয়, বুঝলে? তারানাথ গল্প শেষ করল। আমরাও দেরি না করে উঠে পড়লাম। বৃষ্টি কমে গিয়েছে, অনেকক্ষণ হলো। এবার তাড়াতাড়ি ফিরে যাওয়া দরকার।